সাইদি সাহেবকে যে হত্যা করা হয়েছে সেটার একটা সিনপসিস ওই কারাগার থেকে এনেছে। একটা চিরকুট পাঠানো হয়েছে, উনি অসুস্থ ছিলেন না, একদম কিচ্ছু ছিল না, একদম ঠান্ডা মাথায় ওনাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের কোরআনের পাখি যে শাহাদাত বরণ করেছেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে আছে, একটা খবর আছে। সেটা হলো যে হুজুর যে জেলে ছিলেন ওই জেলের যিনি সুপার তিনি আমার দূর সম্পর্কের এক রিলেটিভ, আমার আত্মীয়। তার নিজের সাথে আমার কথা হয়েছে, তার মায়ের সাথে কথা হয়েছে। আমাকে তিনি নিজে বলেছেন যে হুজুরকে একটা কাগজ ধরায় দেওয়া হয়েছে, তাকে সই করে দেন, হুজুর অসুস্থ, হুজুরকে চিকিৎসার জন্য নিতে হবে। হুজুর তখন অসুস্থ ছিলেন না, চিকিৎসা করার মতো অবস্থা তার তখন ছিল না। তাকে এই কাগজ তৈরি করে ওখান থেকে বের করে নিয়ে এরপরে ওই সাথে সাথে তাকে যখন বের করে নেওয়া হয়েছে তার বিছানা পেটটা গুছানো হয়ে গেছে। এইটা গুছাইছে, গুছানোর পরে ওই ব্যক্তি তার মাকে বলেছে, তার মা আমাকে বলেছেন যে আমার ছেলে বালিশে মুখ গুজে ডুকরে কেঁদেছেন বাইরে এসে, অর্থাৎ হুজুরকে বিদায় দেওয়া হয়েছে চিরজীবনের মতো ওই জেলখানা থেকে। তার মানে পরিকল্পিতভাবে হুজুরকে হত্যা করা হয়েছে, হুজুরকে হত্যা করেছে। আসলে আল্লামা সাইদি সাহেব না হলে আমার হয়তো এক্সিস্টেন্স হতো না। আমার জীবনের বহু স্মৃতি একদম 1976 থেকে আমি ওনার সাথে জড়িত। 1976-এ নারায়ণগঞ্জে যখন তিনি মাহফিল করেন, আমি তখন তার ক্লাস 3 ছাত্র। তিনার কোলে বসে আমি একটা নাত পড়েছিলাম। তিনি আমাকে 5 টাকা দিয়েছিলেন উপহার। তখন 5 টাকা অনেক দামি। আমি মাহফিলও গিয়েছি ওনার কোলে করে। এবং ওনার আব্বা দিয়েছিলেন 10 টাকা, ইউসুফ সাইদি। উনি থাকতেন এই শামীমের শ্বশুরবাড়ি। শামীমের শ্বশুরবাড়ি কিন্তু পেছনে পাবনা ভিলা। এখানে 2টা রুমে ওনারা বাপ্পুর 2জন 2 পাশে থাকতেন। প্রথম ঢাকায় ওনাদের অবস্থান এখানে। হ্যাঁ, ওনারা 2জন। আল্লামা সাইদি সাহেবের চেয়ে শুকনো ছিলেন ওনার আব্বা, সিপসিপা ছিলেন। তো আমি যেটা আমাকে আনসারি যেটা বলেছে এটা আমি চাক্ষুষ দেখেছি। আমি চাচার সাথে বহু রাত আমি যাপন করেছি। এরকম হয়েছে যে আমি মাসুদ, নাসিম আর শামীম কাড়াকাড়ি করতাম যে কে ওনার পাশে শুবে। তো উনি মধ্যখানে শুয়ে 2 দিকে হাত রাখতেন। এরপরে রাত্রে দেখতাম উঠে গেছে সেখান থেকে। ঢাকার প্রথম বাসা ছিল ইস্কাটনে, সেখানে আমাদের অনেক সময় কেটেছে। তো যেই কথাগুলো মুক্তার ব্রিফলি এনেছে সবগুলো চিন্তাই তার মধ্যে ছিল। এবং এত গোছানো মানুষ আমার জীবনে আমি দেখিনি। ওনার এখানে একটা ডেস্ক ছিল, সেটা হলো পার্লামেন্টারিয়ান ডেস্ক। এবং ওনার ওখানে 65% হিন্দু পিরোজপুরে। ওই হিন্দুদের জন্য আলাদা ডেস্ক ছিল, হিন্দুদের ডেস্ক, এর উপরে মুসলমানদের ডেস্ক। একটা 6 টাকার আলমারিতে 4টাই ছিল হিন্দুদের জন্য। এবং তিনি বন্যার সময় গলা পর্যন্ত পানিতে নেমে ওদেরকে ত্রাণ দিয়েছেন। এই জন্য শুক্রঞ্জন বালি সেই স্মৃতিটাই সে ধরে রেখেছে। একটা মিথ্যা কথাও তার বিরুদ্ধে বলতে সাহস পায়নি সে। তা আল্লাহ রাব্বুল আলামিনের যেই নেয়ামত ওনার উপর ছিল, বিশেষ করে ওনার আব্বা আম্মার দোয়া। উনি মাহফিলে যাওয়ার আগে দিয়ে ওনার আব্বার পায়ের কাছে বসে থাকতেন। ওনার আব্বা মাথায় হাত দিয়ে বলতেন, আল্লাহ তোকে সুলতানুল ওয়াহিদ বানায় দিক। এবং মায়ের পায়ের কাছে তিনি বসে থাকতেন। তো এই জিনিসগুলো বিনয়ের চূড়ান্ত বিনয় আমি তার মধ্যে দেখেছি। এখানে যে কোনো আলেম আসতো। আমার খুব মনে আছে একবার সোলাবাঙ্গার পীর সাহেব এখানে আসছেন। উনি শুকনা মানুষ, সোলাবাঙ্গার পীর সাহেব তুমি হয়তো চিনতে পারো। তো উনি এসে খালি গায়ে বসে আছেন, গেঞ্জি একটা গায়ে দিয়ে। ব্যাংকের একজন ম্যানেজার ঢুকছে, কয় এই ঘরে ঢুকতে কোন পা দেয়া লাগে, বরিশালের মানুষ। তো লোকের একটু বলতে দেরি হয়েছে, থাস করে এক চোয়া লাগেছে। তো চাচা ইশারা করলেন যে কিছু কয়েন। এরপরে আসছি আমি, আমার এই তুই সালাম দিস? আমি হ দিছি, আপনি শুনেন নেই? তো কোন পা দিয়া ঢোকা লাগে? কইলাম ডাইন পা দিয়া। কব আমার ভাষায় আয়া। চাচা আমার ইশারা করলেন। তো উনি দেখলাম কিছুক্ষণ পরেই ভিতর থেকে নতুন লুঙ্গি, নতুন গেঞ্জি, নতুন পাঞ্জাবি এনে ওই মুরব্বীর গায়ে পরালেন। লুঙ্গি প্রথম পাঞ্জাবি পরালেন, তারপরে লুঙ্গি খুলে পরালেন। ওনার ছেলে ফেরদাউস এখন ওই মাদ্রাসার প্রিন্সিপাল ফেরদাউস ছিল। তো এইভাবে যে কোনো মেহমান আসলে আমি দেখতাম ওনাকে হাদিয়া দিতেন এই সাইদি রহমতুল্লাহ আলাইহি। এবং তিনি নিজেই মানুষকে আপ্যায়ন করাতেন। নিচ থেকে উঠায় আনতেন, আর লিফটও রাখেননি, নিচ থেকে উঠায় আনতেন, এনে বসায় নিজেই মিষ্টি দিয়ে খাওয়াতেন। তো অনেকগুলো সৌন্দর্যমণ্ডিত জিনিসের মধ্যে জীবন ছিল খুব গোছানো। যেটা ওই যে গোলাম মাওলা রনি তার আলোচনাতে সে বলেছিল যে ওনার হোটেল, ওনার ওখানে গিয়ে আমার মনে হয়নি যে আমি
কোনো জেলখানার কোনো সেল এসেছি, আমার মনে হয়েছে 5 স্টার হোটেলে এসেছি। তিনি সেখানে ওই কয়েদিদেরকে দিয়ে বেলি ফুলানা রাখতেন নিজের রুমের ভিতরে, এবং পরিচ্ছন্নতা কখনো ইস্তারি করা ছাড়া জামা, পরিচ্ছন্ন জামা ছাড়া তিনাকে কেউ দেখেনি। তো সব কিছু মিলিয়ে পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ ছিল, এবং লেখাপড়া ছাড়া তিনি কোনো কথা বলতেন না। এখানে বসে থাকতেন সবসময়, এখানে বসে থাকতেন, এবং রাতের বেলা ওই তাহাজ্জুদের যে অভ্যাস সেটা আমি দেখেছি খুব বেশি। তাহাজ্জুদ তিনি পড়তেনই, এবং রাতে আমরা যে মাহফিলে দেরি করি তিনি কখনো দেরি করতেন না। এশার পরেই তিনি উঠে যেতেন, মাগরিব থেকে এশা, এই এশার পরেই ম্যাক্সিমাম জায়গাতে উঠতেন। তো উঠে রাত 8টা, 8:30, 9টার মধ্যে মাহফিল শেষ, আর দিনে মাহফিল করতেন। তা আমরা জিনার স্মৃতি, আমরা এখানে বসে আছি, তার অজস্র স্মৃতি। এই রুমে অনেক অ্যাম্বাসেডর এসছে এই রুমে, এবং তিনি প্রতি রমজানের একটা মাহফিল করতেন। সেখানে তখন যুক্তিবাদী সাহেব ছিলেন খুব ফেমাস, তারপরে হাবিবুল্লাহ বেলালি, মানে যত ঘরানার যত আলেম ছিল সবাইকে হাজির করতেন। ফজলুল কামিনী সাহেবকে দাওয়াত দিয়েছেন। এরপরে বড় বড় মাদ্রাসার এই মসজিদে তিনি ফজরের নামাজ পড়তেন। এই মসজিদের যিনি ইমাম তিনি একটা দর্শে নিজামী মাদ্রাসার হেড মুহাদ্দিস। তিনি খুব কেঁদেছেন এবং অনেক লম্বা স্মৃতিচারণ তিনি করেছেন। তো আমরা যেন আমাদের এই প্রিয় আল্লামার রেখে যাওয়া কাজগুলো আমরা করতে পারি, এবং তিনি যেই লাইনে অগ্রসর হয়েছেন, যেভাবে হৃদয়কে প্রশস্ত রেখে, এবং তিনারা আপনারা দেখছেন এই গত বোধহয় 1 সপ্তাহ ইউটিউব বিচার করলে তার চেয়ে বেশি আলোচনার কারণে, এবং তিনি যে কথাগুলো বলেছেন, আমরা 12 কোটি গাছের তলায় থাকবো আর তোমরা 4 কোটি আছো গাছের আগায়, একটা ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। হাসিনা ঠিক দিল্লিতে গিয়ে পড়ছে, এবং এমন সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। তাই হয়েছে। সালমান এফ রহমানের মতো লোক দাঁড়িয়েও সাইসা নৌকায় বসে আছে। যখন আনিসুল হককে ধরে নিয়ে আসছে, আনিসুল হককে নিয়ে আসার পর ও বলছে ওই যে বসে রয়েছে এটা দরবেশ। ও না বললে কিন্তু পুলিশ ধরতেও পারত না, চিনে দিয়েছে সে। তো আল আখিল্লাউ বা'দুহুম ইয়াওমাইদিন আদুউন লিবা'দ ইল্লাল মুত্তাকুন, শুধু মুত্তাকি ছাড়া বাকি সবগুলো দুশমন হয়, এটাই তার প্রমাণ। আমরা যেন প্রত্যেকেই মুত্তাকি হয়ে আমরা যেন আমাদের বন্ধুত্বটা আরো গাঢ় করতে পারি। আমাদের ওই ঐক্য যদি আমরা এখন ঐক্যবদ্ধ হতে না পারি, ছাত্ররা আমাদেরকে লেসন দিয়েছে, ছোট ছোট ছাত্ররা এখন লেসন দিচ্ছে আমাদেরকে। আয়নাঘর কিন্তু ওয়াসা ভবনেও পাওয়া গেছে একটা, এই তাসকিনকে দিয়ে হাজার হাজার কোটি টাকা সে ওয়াসা থেকে লুটপাট করেছে, এবং আজকে সেখানে পাওয়া গেছে আয়নাঘর। গতকালকে সাইদি সাহেবকে যে হত্যা করা হয়েছে সেটার একটা সিনেপসিস ওই কারাগার থেকে এনেছে, এবং কিভাবে তাকে নিয়ে আসা হয়েছে, ওনাকে নিয়ে আসা হয়েছে, একটা চিরকুট পাঠানো হয়েছে। উনি অসুস্থ ছিলেন না, একদম কিচ্ছু ছিল না, তখন ওই জেলার মুখ বুঝে কেঁদেছিল। ওই জেলার তার আত্মীয়কে বলছে, সে এখন ফেসবুকে এটা খুব ভাইরাল হচ্ছে আজকে 2 দিন। তো একদম ঠান্ডা মাথায় ওনাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অত্যন্ত চমৎকার কথা আপনার বলেছে। যারা এটার পেছনে লুকানো ছিল এদেরকে ছিঁড়ে ফেলা দরকার আমাদের, বিশেষ করে শামসুদ্দিন মানিক আর এরা যারা আছে, যেখানে যতগুলো জড়িত ছিল, ওই শয়তানটা কোথায় আছে, পিজির যেটা ইনজেকশন দিয়েছে তাকে ডিগ আউট করা দরকার। এবং আমরা যেন চুপচাপ বসে না থাকি, আমরা যেখানে যার যে শক্তিটা আছে, আলহামদুলিল্লাহ সেটার একটা প্রদর্শন আজকে হয়েছে, কারণ তারা হালকা একটু বাতাস দিয়েছিল এবং শাহবাগেও তারা দখল করে বসেছিল। তো আমরা যদি ইনশাআল্লাহ ময়দানে থাকি, ময়দান আমাদেরই হবে, কারণ টুপি দাঁড়িয়ে হলো ওদের দুশমন, কোরআন হাদিসই হলো ওদের দুশমন। এখন এটা প্রমাণিত হলো। এই জন্য আমরা যেন কেউ আমাদের এই হানাহানি ছোট ছোট মাস্তা নিয়ে আমরা যেন দূরে না থাকি। আল্লাহ যেন আমাদের সবাইকে এক করে দেন, আমাদেরকে যেন আল্লাহ নেক করে দেন, আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন। আমরা সবার জন্য দোয়া করছি। আরো বড় বড়য়ে আমি বলবো যে একটা স্মরণ সভা করা দরকার, বিশেষ করে ছাদের ঐতিহ্যতার যেন বজায় থাকে। ছাদের সাইদি সাহেব রমজানে এই প্রোগ্রামটা করতেন, রমজানে করতেন, আমরা সেখানে ভলান্টিয়ার থাকতাম। এটা শামীমকে দিয়ে অথবা 17 তারিখে আমরা যারা যারা পারবো সেটা উদ্বোধন হবে। আগাজ হ্যাঁ ইন্তেহা নেই, সেটা উদ্বোধন হবে ইনশাআল্লাহ সাইদি সাহেবের ওই মাঠে, যে মাঠে ওনার জানাজা হয়েছে, যেখানে তিনি শুয়ে আছেন। আমরা চেষ্টা করব সেখানে যাওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে নেক মানুষদের সাথে থাকার তৌফিক দান করুন।